ইটের বদলে পাটকেল হবে। প্রতি নিউটনের তৃতীয় সূত্রই তো বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রীর সময় পুজোর আগে, একদম পুজোর আগে 12 জন এবং পুজোর পরে প্রায় 37 জন, প্রায় 50 জন মানুষ মারা যায়। এবং তারপরে মুখ্যমন্ত্রী যেভাবে উনি হাত নাড়িয়ে নাড়িয়ে নাচ করেছেন, এইটার পরে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের প্রশাসক বলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলো, এটা আর বলা যাবে না ভাই। আজ থেকে কত বছর আগে আপনি বলুন তো, মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন 1 কোটি জালি ভুয়ো ভোটার রয়েছে, 1 কোটি মমতা ব্যানার্জির ভাষাতে বহিরাগত রয়েছে আমাদের ভোটার তালিকায়। আজকে আমরা যখন বলছি না, গায়ে লাগছে কেন? এটা তো বাস্তব। এই বাস্তব থেকে সরে যেতে পারবো না আমরা যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার আছে। হ্যাঁ আছে, কোনো আটকানো হয়নি, নাটক করতে গেছিল, একজন কাউকে আটকানো হয়নি। ওরা হয় নাটক করতে গেছিল, নাটক করে পশ্চিমবঙ্গে যে এতগুলো মানুষ মারা গেছে তার থেকে নজর ঘোরাতে। দেখুন, যে দলে একটা সামান্য বাথরুম, মানে শৌচাগার, যে ভদ্র ভাষায় যাকে বলে, একটা বাথরুম শৌচাগারের উদ্বোধন করতে হলে যদি মাননীয়ার অনুপ্রেরণা লাগে, তাহলে এই যে নাটক করার জন্য অনুপ্রেরণা লাগবে না? দেখুন, আমরা কি দেখি, যাত্রা দলের যিনি হন, ক্রিকেট দলের কোচ হন, সেই রকমই তৃণমূল দলের কোচ তো উনি। যারা খালি এটা নয়, যুবরাজের গেঞ্জি, আমরা যুবরাজের সৈনিক বলে যারা গেঞ্জি পরে ত্রাণ বিলি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই সেখানে। তো উনি আগে সেগুলো নিয়ে ভাবুন, নিজের দল নিয়ে ভাবুন, নিজের দলে নিজের ভাইপোকে নিয়ে ভাবুন। ভারতীয় জনতা পার্টিকে নিয়ে তার ভাবার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা আমাদের উচ্চ নেতৃত্বই করবে। ত্রিপুরা হলে ফ্যাসিবাদ আর বাংলায় জনরোষ, সে কেমন দ্বিচারিতা? আসলে দ্বিচারিতার যদি আপনি কথা বলেন, দ্বিচারিতার যদি তালিকা আমি বার করি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনার এই ইন্টারভিউটা পুরোটা শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিচারিতা হচ্ছে সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী নন। তিনি ভারতীয় জনতা পার্টির আমাদের যারা কার্যকর্তা রয়েছেন, আমাদের যারা কর্মী রয়েছেন, আমাদের যারা ভোটার রয়েছেন, তাদের মুখ্যমন্ত্রী নন। তিনি শুধু এবং শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী। এবং যে মুখ্যমন্ত্রী ওই গুরুতর আহত খগেন মুর্মুকে দেখে আসার পরে যিনি বলেন যে তার খালি ডায়াবেটিস হয়েছে, ঠিক হয়ে যাবে, তার এবং তার দলের এরপরে কথা বলার কোনো অধিকারই নেই। কারণ খগেন মুর্মু মহাশয় এবং আমাদের বিধানসভার মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষকে প্ল্যান মাফিক ছক কষে ঠান্ডা মাথায় খুন করার ছক কষা হয়েছিল। সেই যারা খুনি এবং তাদের আড়াল করা হচ্ছে। তাই আমরা একটা জিনিস বলতে চাই, ইটের বদলে পাটকেল হবে। প্রতি নিউটনের তৃতীয় সূত্রই তো বলে দিয়েছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এবার সেটা যখন হবে, সামলাতে পারবেন তো? তখন তো আবার কাঁদুনি গাইবেন না। কারণ আমরা 250-র উপর 260 জনের উপর কার্যকর্তাকে হারিয়েছি। আমরা আর একজনও আমাদের কার্যকর্তা, সমর্থক, আমাদের নেতা কারো রক্ত আমরা দেখতে পারবো না। কারণ এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর বামেদের সৌজন্যে বহু রক্ত ঝরা দেখেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ একটা কথাই বলছেন, 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। উত্তরবঙ্গের ঘটনার পর 54 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, তারপর গিয়ে দুজনকে আটক করতে পারলো পুলিশ। এটা কতটা কি দেখছেন? নাটক। এটাও একটা খুব সুন্দর সাজানো নাটক। উনি তো সাজানো ব্যাপারটা ভালো বুঝতে পারেন। উনি সাজানো বন্যা বুঝতে পারেন, সাজানো ঘটনা বুঝতে পারেন। আমরা বলছি এটা সাজানো নাটক। কারণ যাদের যাদের নাম এফআইআর এ আছে, তাদের মধ্যে একজন এরা নন। এরা সাধারণ মানুষ এবং তারা নির্দোষ মানুষ, তাদেরকে বলির পাঠা করা হয়েছে। আর যারা প্রকৃত দোষী, তাদের খোঁজ নিয়ে দেখুন। তারা হয়তো স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে নিরাপদ আশ্রয় রয়েছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন। চাই কি এবেলা মাছ ভাত, নাহলে ওবেলা পোলাও মাংস এইসব খাচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ পুলিশ এবং প্রশাসন এদেরকে আড়াল করছে। দিদি, রাজ্য বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গে যে বন্যাটি হলো সেটিকে স্টেট ডিজাস্টারের পর্যায়ে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলছেন যে
মহাকুম্ভ সেটি কি ডিজাস্টার ছিল না? এটি কেমন? না, উনি দেখুন কথায় কথায় উত্তরপ্রদেশ চলে যান, বিহারে চলে যান, আঞ্চলিক দল। আর উনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী না, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার রাজ্যের ব্যাপারটা তাকে চিন্তা করতে দিন না। কি অদ্ভুত দেখুন তো, উনি বিজেপির অমিত শাহ খারাপ, মোদিজি ভালো, কখনো কে খারাপ সেটাও ঠিক করে দেবেন, নিজের দলটাও ঠিক করে দেবেন। আরে অন্যদের রাজ্যের ব্যাপারে তো যদি আজকে যোগী আদিত্যনাথ বলতে আসে যে পশ্চিমবঙ্গ হচ্ছে মৃত্যুবঙ্গ, ওনার ভালো লাগবে? উনি বলেছিলেন মৃত্যু কুম্ভ। আজকে যদি অন্য রাজ্যের ভারতীয় জনতা পার্টি শাসিত যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে এখন মৃত্যুবঙ্গ, তাহলে কিরকম লাগবে? আমি বাংলাবাসী, আমি বাংলার মেয়ে, আমার খারাপ লাগবে। কিন্তু এটা তো বাস্তব। যে মুখ্যমন্ত্রীর সময় পুজোর আগে, একদম পুজোর আগে 12 জন এবং পুজোর পরে প্রায় 37 জন, প্রায় 50 জন মানুষ মারা যায়, এবং তারপরে মুখ্যমন্ত্রী যেভাবে উনি হাত নাড়িয়ে নাড়িয়ে নাচ করেছেন, এইটার পরে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের প্রশাসক বলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলো, এটা আর বলা যাবে না ভাই। দিদি, শান্তনু ঠাকুর তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে বলেছেন বাংলায় ঠিক মতো যদি এসআইআর হয় তাহলে 1,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এখন থেকে কি মুখ্যমন্ত্রী ভয় হচ্ছে? খুব ভুল বলেননি। আমি তো বলবো বরং মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় তিনি খুব সুন্দর কমিয়ে বলেছেন। আজ থেকে কত বছর আগে আপনি বলুন তো, মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন 1 কোটি জালি ভুয়ো ভোটার রয়েছে, 1 কোটি মমতা ব্যানার্জির ভাষাতে বহিরাগত রয়েছে আমাদের ভোটার তালিকায়। আজকে আমরা যখন বলছি না, গায়ে লাগছে কেন? এটা তো বাস্তব। এই বাস্তব থেকে সরে যেতে পারবো না আমরা। যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার আছে, হ্যাঁ আছে। পশ্চিমবঙ্গে মৃত ভোটার কতজন? প্রায় 22 লক্ষ মৃত ভোটার। আমি বলছি না, এগুলো তো তথ্য বলছে। পশ্চিমবঙ্গে ডুপ্লিকেট ভোটার কতজন? প্রায় 20-22 লক্ষ হবে। পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন অন্য রাজ্যে, তারা অন্যখানে সেখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, এরকম কত? প্রায় 12 লক্ষ। আপনি এই হিসেবে দেখুন না। এরপর তো রয়েছে দুধেল গাইরা, এরপর তো রোহিঙ্গা রয়েছে, এরপরে তো বাংলাদেশিরা রয়েছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা রয়েছে। তাদের ধরলে তো 1,20,00,000, বরং সুন্দর কনজারভেটিভ সংখ্যা বলেছেন মমতা ব্যানার্জি। 1 কোটি বলেছিলেন, তার এত বছর বাদেও যদি উনি 20 লক্ষ বাড়িয়ে থাকেন, এটা যথেষ্ট যথোচিত বলেছেন। এবং এরা বেরিয়ে যাবে বলেই মমতা ব্যানার্জি রাতের ঘুম এখন উড়ে গেছে। দিদি, ত্রিপুরায় যখন তৃণমূলের 5 সদস্যের দল বিমানবন্দর থেকে বের হলেন তখন তাদের আটকানো হলো। 2.5 ঘন্টা। তাদের অভিযোগ কোনো আটকানো হয়নি, নাটক করতে গেছিল। একজন কাউকে আটকানো হয়নি। ওরা ওখানে নাটক করতে গেছিল, নাটক করে পশ্চিমবঙ্গে যে এতগুলো মানুষ মারা গেছে তার থেকে নজর ঘোরাতে নাটক হচ্ছে। আপনি আমাকে বলুন তো কি ভাঙচুর হয়েছে? ওই তারপরে যে প্রেস কনফারেন্স করেছে আমরা দেখলাম, কয়েকটা টপ ফর্ম এদিক ওদিক করানো হয়েছে। কাঁচের দরজা ছিল, হ্যাঁ ছিল। সাইনবোর্ডটা ছিল, হ্যাঁ ছিল। ভেতরটা একদম ঝকঝকে তকতকে। আসলে অফিসটাতে কেউ যায় না তো, সম্ভবত তৃণমূলও ভুলে গেছিল যে ওখানে তৃণমূলের অফিস আছে। ওইখানে ওই সাধারণ মানুষ তারা জনরোষ বলুন, রেগে বলুন, তারা বিরক্ত হয়ে বলুন, তারা ওখানে আক্রমণ করেছিলেন। কারণ স্বাভাবিক, একটা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, তাকে যেভাবে মারা হয়েছে, একজন শিক্ষিত মানুষ, শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ, তাকে যেভাবে মারা হয়েছে, এটা যে কোনো সাধারণ মানুষেরই তো রক্ত গরম হয়ে যাবে। সেরকম হয়েছিল। বিষয়টা হচ্ছে ওখানে পুরো নাটক করতে গেছিলেন। আর কেন? ওরা কোন খাঞ্জা খা বলুন তো? তাদের জন্য মানিক সাহা একেবারে পাঠিয়ে দেবে, কনভয় করে গাড়ি পাঠিয়ে দেবে। কিসের জন্য গেছিল? তো কয়েক পিস ভাড়, কয়েক পিস জোকার গেছিল, যারা আবার এত চিন্তিত গণতন্ত্র নিয়ে ত্রিপুরার, তারা আবার এখানে এসে এয়ারপোর্টে কেক কেটে জন্মদিনের পালন করছে, পার্টি করছে। এই তো তৃণমূলের অবস্থা। তাই ওখানে নাটক করতে গিয়ে নাটকটা সফল হয়নি, তাই ওখানে বসে পড়েছিল। এবার ধরুন কেউ এয়ারপোর্টে যাচ্ছে, এবার ধরুন আপনার নম্বর, আপনি যেরকম প্লেন থেকে নামছেন, আপনি 5 নম্বরে আছেন। এবার যদি কেউ বলে না আমি কেন 5 নম্বরে আছি, এখানে বসে পড়বো, বসবে, কিছু করার নেই তো। ওরা একটা নাটক করতেই গেছিল, নাটকটা করতে পারেনি বলে খুব গোসা হয়েছে। তাহলে আপনি যেটিকে নাটক বলছেন, এই নাটকের পিছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন? তিনি বলছেন তাদের আটকানো হয়েছে, এরপরে যদি যাওয়ার দরকার হয় তাহলে আমি নিজে যাব। দেখুন, যে দলে একটা সামান্য বাথরুম, মানে শৌচাগার, যে ভদ্র ভাষায় যাকে বলে, একটা বাথরুম শৌচাগারের উদ্বোধন করতে হলে যদি মাননীয়ার অনুপ্রেরণা লাগে, তাহলে এই যে নাটক করার জন্য অনুপ্রেরণা লাগবে না? দেখুন, আমরা কি দেখি, যাত্রা দলের যিনি হন, ক্রিকেট দলের কোচ হন, সেই রকমই তৃণমূল দলের কোচ তো উনি।
আমরা ভুলিনি ভাই, ওই কি সুন্দর ওনারা আহত হয়েছিলেন। আমরাও কামনা করেছিলাম, মহিলা হিসেবে দ্রুত আরোগ্য কামনা করেছিলাম, কিন্তু হুইল চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর, মানে মানে কি বলবো, উনি ঘুরেছিলেন। উনি তো অনুপ্রেরণা যাচ্ছি, ওনার দলের অনেক মানুষকে ওই সময় অনুপ্রেরণা দিয়েছিলেন। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে অমিত শাহকে মির্জাফরের সঙ্গে তিনি তুলনা করছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীজিকে বলছেন তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। এখন এই সময় এসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে রাজনীতি শেখাবেন। না, তার থেকে বড় কথা হচ্ছে যে একটা হিন্দিতে খুব সুন্দর কথা আছে, মান না মান मैं तेरा মেহমান, অর্থাৎ তুমি আগে না মানো, আমি তোমাকে অযাচিত উপদেশ দিয়ে দিয়ে যাবো। কেউ চাইনি, ওনাকে একটু প্লিজ বলুন না দিদি, আপনার উপদেশ আমাদের চাই না। আপনার উপদেশ, আপনি আগে জাতীয় দল থেকে দলটাকে আঞ্চলিক দলের যে সুপ্রিমো নামিয়ে আনতে পারে তার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী উপদেশ নেবে? উনি অমিত শাহ খারাপ, মোদি ভালো, আগে বলতেন যে আডবাণী ভালো, মোদি খারাপ, মানে এইসব নাটক করতে গেছেন, এগুলো নেবে? আপনি বরং আপনার নিজের দলের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীকোন্দল এবং 26-এ টিকিট দেওয়ার পরে ভয়ঙ্কর গোষ্ঠীকোন্দল হবে, সেটা নিয়ে মাথা ঘামান। আপনি মাথা ঘামান যে আপনার পেছনে আপনি বুঝতেও পারলেন না পুরো মহলটাই চুরি হয়ে গেছে, আপনি সামনে দাঁড়িয়ে আছেন, সব পেছন থেকে যুবরাজ সব নিয়ে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বাংলার যুবরাজকে আমাদের ভবিষ্যতে চললে, কারা যুবরাজ? আমরা তো পশ্চিমবঙ্গের রাজতন্ত্র চলে না, আমরা এখানে জানি মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যুবরাজটাকে যারা খালি এটা নয়, যুবরাজের গেঞ্জি, আমরা যুবরাজের সৈনিক বলে যারা গেঞ্জি পরে ত্রাণ বিলি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই সেখানে। তো উনি আগে সেগুলো নিয়ে ভাবুন, নিজের দল নিয়ে ভাবুন, নিজের দলে নিজের ভাইপোকে নিয়ে ভাবুন। ভারতীয় জনতা পার্টিকে নিয়ে তার ভাবার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা আমাদের উচ্চ নেতৃত্বই করবে।